প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আহ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রণদেশ জয়সওয়াল আজকেও বাংলাদেশের ব্যাপারে বলেছেন যে বাংলাদেশ ইস্যুতে এবং প্রশাসনে বাংলাদেশের প্রশাসনিক যে আলোচনাগুলো হচ্ছে এবং সেখানে সবসময় ভারতকে টেনে আনা হচ্ছে, কিন্তু তিনি বলেছেন যে ভারতকে টেনে না এনে নিজেদের সমস্যা নিজেরা দেখার জন্য এবং ভারতের আধিপত্য নিয়ে যা বলা হচ্ছে সেটাকে উনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে অন্তর্ভুক্তমূলক এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য এরকম একটা পরামর্শ দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশ যাতে ভারতকে কথায় কথায় টেনে না নেয়। এবং আমরা জানি যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি এখন জাপানে আছেন এবং সেখানে উনি নিকি এশিয়া নামে একটি সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওনার পদত্যাগের ব্যাপারে। উনি যেটা বলেছেন যে পদত্যাগের ব্যাপারে উনি যেহেতু বাংলাদেশে কোনো উত্তর দেননি, সেখানেও তিনি কোনো উত্তর দিতে চাননি। এছাড়া উনি উনি ওনার আলোচনায় বলেছেন যে বিএনপি একমাত্র ডিসেম্বরে নির্বাচন চায় এবং জুনে যে নির্বাচন হবে সেই ব্যাপারে উনি আলোচনা করেছেন। এদিকে খালেদা জিয়া বলেছেন যে আসলে গণতন্ত্র কোনোভাবেই ফিরে আসছে না, গণতন্ত্র বারবার ব্যাহত হচ্ছে। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন সাকিব আলী, সাবেক উপরাষ্ট্রদূত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমি সাকিব আলী আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলেছেন রণধীর জয়সওয়াল, উনি বলেছেন যে ওনাদেরকে ভারতীয় আধিপত্যকে বারবার টানা হচ্ছে, নিজেদের কাজ না করে নিজেদের প্রশাসনিক কাজগুলো ঠিক মতো না গুছিয়ে ভারতীয় আধিপত্যকে টানছে সরকার, বাংলাদেশ সরকার। এবং উনি একটি অন্তর্বর্তীমূলক নির্বাচনের কথা উনি বলেছেন। আপনি কি মনে করেন যে ভারত বেশি নাক গলাচ্ছে বাংলাদেশের ব্যাপারে, একটু বেশি বলে ফেলছে, নাকি আসলেও ঠিক ছিল এটা বলাটা? জি, ধন্যবাদ। দর্শক শ্রোতা সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা। আমি মনে করি যেহেতু জয়সওয়াল সাহেব বলেছেন সেই হিসাবে আমরা এখনো আমাদের সম্পর্কটা কিন্তু এখনো স্থিতিশীল হয় নাই। এই অবস্থায় তারপরেও আমি বলবো যে এখন কিন্তু আমাদের পররাষ্ট্র স্পোকসম্যান যিনি, মুখপাত্র যিনি, তার কিন্তু কথা বলা দরকার আছে। এবং আমরা কেন ভারতীয় আধিপত্যবাদ বলি, এইটার যে এডুকেশনটা এটা কিন্তু আমাদের দেওয়া দরকার আছে। এবং উনি কিন্তু যখন এটা বক্তব্য রাখলেন দিল্লিতে বসে, তখন কিন্তু সে আপনাকে, ঢাকাকে কিন্তু একটা সুযোগ দিয়েছে। আপনি অবশ্যই তাকে বলতে পারেন যে আমরা কখনোই ভারতের সাথে একটি বিদ্বেষমূলক সম্পর্ক করতে চাই না, সে বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু আমরা যখন একটার পর একটা বিরূপ অ্যাকশন পাই, বিরূপ পদক্ষেপ পাই, যেমন ধরেন সেটা ফারাক্কা বলেন, সেটা পানি নিয়ে বলেন, গঙ্গা বলেন, সেটা আপনি তিস্তা বলেন, সেটা অন্যান্য পানি নিয়ে বলেন, অথবা বাণিজ্য নিয়ে বলেন, সীমান্ত নিয়ে বলেন, সবকিছু নিয়ে, এমনকি আপনার ওই পার থেকে যে আপনার মাদক দ্রব্য আসা বলেন, এবং এরপরে শেখ হাসিনার সময় উনাদের সুজাতা সিং এর বাংলাদেশে আসা বলেন, উনাদের রয়ের কথিত যে তারা নাকি তখন আমাদের এখানকার গোয়েন্দা মহাপরিদপ্তরের একটা ফ্লোরও তাদের হাতে ছিল, মুস্তাফিজ ভালো বলতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা যে সম্পূর্ণভাবে শেখ হাসিনা 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসনকে বুঝে শুনে এনজয় করে তারা যেটা সাপোর্ট করেছে, তারা যে বলে যে না এটা তাদের ইন্টারনাল ব্যাপার ছিল, আমরা এটার মধ্যে ঢুকতে পারি না, এটা সম্পূর্ণ বাজে কথা। এটা সম্পূর্ণ বাজে কথা। বিডিআর এর ব্যাপারে বা অন্যান্য আরো অনেক ব্যাপারে তাদের যে হস্তক্ষেপ যে সবসময় ছিল, তারা জিয়াউর রহমানের মৃত্যুর ব্যাপারেও তাদের এক ধরনের রোল ছিল বলে বলা হয়। এমনকি এবং ইয়ের ব্যাপারে আরো বিডিআর এর ব্যাপারে, তাছাড়াও প্রতিটা সিদ্ধান্তে, অনেক সিদ্ধান্তের ব্যাপারে ভারত আমাদের মধ্যে নাক গলায়, আমাদেরকে প্রভাবান্বিত করার চেষ্টা করে। সেটা তো একটা সাধারণ আছেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইল যে ভারতের সাথে আমাদের যে ইতিহাস, তাদের যে বিরূপ কাজের ইতিহাস, তার ফলে আমরা যদি প্রতিটা কথায় তাদের আধিপত্যবাদকে আনি, এবং বিশেষ করে হাসিনা যাওয়ার 9 মাসের মাথায় এখনো আমরা কিন্তু স্থিতিশীল হই নাই। এখনো কিন্তু আমাদেরকে নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে ভারত সরকার। যেমন ধরেন বাণিজ্যের ব্যাপারে বলেন, যদিও বাণিজ্য খুবই নাকি আগের থেকে বেটার, কিন্তু ভিসা দেওয়া বলেন,
মেডিকেল সেবা পাওয়ার ব্যাপারে বলেন, এবং গণমাধ্যমের কথা তো বাদই দিলাম। সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে আমি যা বুঝি যে আমরা যদি ভারত এই দেশ, এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ বলে তাকে কিছুটা সুবিধাও দিতে চাই, তাকে কিছুটা অতিরিক্ত সুবিধাও দিতে চাই, তারপরেও তার যে রেকর্ড এই এত বছরে, তার ফলে ভারতের আধিপত্যবাদ নিয়ে আমাদের কথা বলা ছাড়া কোনো উপায় নাই। আমি মনে করি এইভাবে এই জিনিসটা আমাদের বলা উচিত। জি, উনি যেটা বলছেন যে মানে তারা নিজেদের ঘর সামলাতে পারছে না, কিন্তু মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতকে সামনে টেনে আনা হচ্ছে, এই সরকারকে যেটা উদ্দেশ্য করে বলেছে। এখানে এখানে একটা ব্যাপার আছে কি, যে আমরা আপনাকে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, সিম্পল, আমি একটা এখানে আসি যে যখন শেখ হাসিনা চলে গেলেন, পালিয়ে গেলেন, তার কিছুদিন পরেই ভারতীয় গণমাধ্যমেই বলা হচ্ছিল যে এখন ভারত সরকারের যেটা কৌশল বা তাদের যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করা যায় বাংলাদেশে, সেখানে বিএনপি ঢুকবে। বিএনপি যেহেতু দুর্নীতি করবে, তারা খুব তাড়াতাড়ি অজনপ্রিয় হবে এবং এরপরে তারা আওয়ামী লীগকে আবার ঢুকাতে পারবে। এটাই হচ্ছে, এবং এইবারও তারা আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করাবে, নির্বাচন করতে পারবে। তারা জানে যে নির্বাচনে সে খুব বেশি পাবে না, তাতে কোনো অসুবিধা নেই। এইটা ছিল তাদের পরিকল্পনা। এখন বাংলাদেশে যখন জেনারেল ওয়াকার বলে আমরা এখনই নির্বাচন চাই, তখন বা আমাদেরকে যখন অন্যান্যরা বলেন, বিএনপি যখন বলেন যে না আমি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তখন কি হয়? তার মানে তখন আমাদের মনে হয় যে এখানে বাংলাদেশে বসে, ঠিক আছে আমাদের এখানে নানান ধরনের যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এর মধ্যে ভারতেরও একটা রোল আছে। ভারতের একটা রোল আছে, কারণ এখানে আপনি জানেন যে ওয়াকারের সাথে ভারতের জেনারেলের যে কথাবার্তা হয় সেটা সবাই জানে, উনি নিজেই বলেছেন। সো এবং মুস্তাফিজের অন্যান্যরা যারা এই সমস্ত সামরিক বাহিনী নিয়ে কথা বলে, তারা তো বলে অন্যান্য অফিসাররা আছেন যারা হাসিনার সাথে কন্ট্যাক্টে আছেন, অথবা যারা অন্য ইন্ডিয়ানদের সাথে কন্ট্যাক্টে আছেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে, আমি মনে করি যে বাংলাদেশে এখন বিএনপি অথবা সেনাপ্রধান, ওনারা ভারতের সাথে যে এক ধরনের কোঅর্ডিনেশন করছেন না, সেটা আমরা কেমনে জানি? ওনারা তো অস্বীকার করছেন না। এবং এইটা যদি হয়ে থাকে, তার মানে আমাদের ভিতরে যাদের অন্তর্দ্বন্দ্ব, তার মধ্যেও ভারতের একটা ভূমিকা আছে। সেটা এটাও ভারতকে বলা উচিত আমি মনে করি। এবং মনে করি যে যেহেতু ইউনূস সরকার এটা এক ধরনের ইয়ে হচ্ছে, ওনাদের যদি গোয়েন্দা রিপোর্ট থাকে, ওনারা গোয়েন্দা রিপোর্টের উদ্ধৃতি দিয়ে যদি বলতে পারেন তো বলা উচিত যে আমাদের রাজনৈতিক বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে সবসময় কি ভারত আপনার নাক গলায় না? সেটাই তো সেই দিক থেকে তো সেটা ঠিক আছে। কিন্তু উনি বলছেন যে রাজনীতিকে, এই যে সরকার বিভিন্ন দলের সাথে বসছে, সেইখানে মন্তব্য করছে, ভারতকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে, মনে হয় যে বিএনপি কে যেভাবে বলা হচ্ছে আর কি, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। তো সাকিব ভাই শেষ করবেন, আমি আবারও আসবো আপনার কাছে। জি জি, আমি খালি বলতে চাই যে দুই দলের মধ্যে যখন কথা হয়, আমি এটা আমি ঠিক আপনার এখানেই আমি অ্যাকসেপ্ট করব যে আমরা ভারতের ব্যাপার বেশি কথা বলার থেকে কম কথা বলা ভালো, এবং অ্যাকশন, উই শুড বি অ্যাকশন ওরিয়েন্টেড। সো আমরা যখন দুই দল কথা বলে, তখন আরেকটা দেশ নিয়ে বা ভারত নিয়ে যদি বলাতে ওনারা যদি একটু হন, কি বলে, ওনাদের অসুবিধা হয়, তাহলে এই সমস্ত কথা কম বলা ভালো, এবং এই সমস্ত কথা আপনার গোপন রাখা ভালো। আমি যেটা বলতে চাই যে বিএনপির ব্যাপারে আমরা হয়তো বললাম, কিন্তু বিএনপির ব্যাপারে অন্যান্য দলগুলো তার ভারত মানে যে করছে, সেটা এনসিপি বা অন্য কেউ একটু কম বলা, আমি তো মনে করি সেটা এক ধরনের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে ভারত নিয়ে আমাদের যে পরিমাণ আলাপ আলোচনা হয়, সেটাকে আপনি কি মনে করেন যে অতিরিক্ত আলাপ আলোচনা হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত? যেটা উনি রণদী জয়সওয়াল উনি আরো যেটা বলেছেন যে মানে এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, মানে সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা না করে সরকার আলোচনার মোড় ঘুরানোর জন্য এই যে বারবার ভারতকে টেনে আনছে, আপনার কাছে কি মনে হয়? আপনার মাইক্রোফোন মিউট করা। আচ্ছা, ধন্যবাদ। আমার মত হচ্ছে আমরা
অ্যাকচুয়ালি যতটুক রিয়াকশন দেখাইতেছে অ্যাটলিস্ট আরো 10 গুণ রিয়াকশন দেওয়া উচিত। তারা যেভাবে ভারতীয় টিভি ওখানে বসে থেকে শেখ হাসিনা তাদের সততা যেভাবে কথা বলতেছে বাংলাদেশে, এই 4 দিন আগের এনডিটিভির একটা নিউজ দেখলাম যে শেখ হাসিনা বলছে যে সেলিং দ্য কান্ট্রি টু ইউএস, ডক্টর ইউনূস নাকি ইউএস এর কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আর হোয়ারেজ আমরা সবাই জানি গত 16 বছরে সে ভারতের কাছে কি কি বিক্রি করছে, সে নিজের মুখ থেকে বলেছে যে ভারতকে যা দিয়েছে তা এখন কি যা দিয়েছে তা ভারত গুণে শেষ করতে পারবে না এরকম। সারা জীবন মনে রাখবে, আমি ভারত সারা যেটা জীবন মনে মনে করি রাখবে। সারা জীবন মনে রাখবে, দ্যাট ইজ দ্য স্টোরি। তাদের উচিত হচ্ছে তাদের এত কিছুর পরে আমাদের কাছে যে জিনিসগুলো মনে করেন আগে থেকে কনফার্ম ছিল না, যে আমরা সবাই জানতাম যে ভারতের আধিপত্যবাদ আছে, যেটা 16 বছরে আমরা দেখেছি বিভিন্ন সময়। বর্তমানে আমরা দেখছি জেনারেল ওয়াকার বলছেন যে তিনি ভারতের সাথে সারাক্ষণ যোগাযোগ রক্ষা করেছেন, ভারতের সাথে ভারতের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। তিনি আওয়ামী লীগকে বারবার করতে চাচ্ছেন, হ্যাঁ, বারবার একটা মডারেট আর্মিকে আওয়ামী লীগকে আনতে চাচ্ছেন, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে যখন ব্যান করতে চাচ্ছে সরকার তখন উনি গিয়ে নাক দিয়েছেন। এতে উনি অ্যাকচুয়ালি এক্সপোজ, এখানে কোনো এটার কোনো নেই যে কন্ট্রোভার্সি আর হওয়ার কথা না। কিন্তু আমরা দেখতে পেরেছি যে যতবারই জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়, তখনই এর আগের বার যখন সজীব ভুইয়া যখন বলেছিলেন, তখন কিন্তু বিভিন্ন মিডিয়া তার পক্ষে গুণগান গাওয়া শুরু করেছে। বর্তমানে এক ধরনের বুদ্ধিজীবী আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, তারা আবার শেখ হাসিনাকে নিয়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভালো কথা বলেছে, কিন্তু কেউ একটা কোশ্চেন করতেছে না যে এই সময়ের মধ্যে জেনারেল ওয়াকার যে উনার আন্ডারে থাকা 5 জন জেনারেল যে বিদেশে পালিয়ে গেল, তাদের বিরুদ্ধে করাপশন চার্জ ছিল, গুম খুনে ছিল, এগুলোর জন্য যে উনি দায়ী, বা এখন এট প্রেজেন্ট যে বিভিন্ন স্টোরি বের হচ্ছে যে কতজন ভিআইপি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন পাসপোর্ট করে বিদেশে চলে গেছে, এখানে আর্মি তাদের সহায়তা করছে, এগুলোর জন্য কিন্তু জেনারেল ওয়াকারের কোনো দায় নিতে যাচ্ছে। এতে স্পষ্ট এখানে যদি কোনো কন্ট্রোভার্সি থাকতো যে ভারতের সাথে আমাদের নাই, উনাদের কোনো যোগাযোগ নাই, তাহলে একটা কথা ছিল। বাট এটা এখন সারা দেশের কাছে এক্সপোজ, কিন্তু তারপরেও তারা যেটা করতেছে প্রচন্ড ভাবে তাদের যে সেই যে ভারত এবং ইন্ডিয়া, আপনারা শুনে জানবেন যে ভারত এমন একটা দেশ যে দেশের এখন পর্যন্ত 27% লোক স্যানিটাইজেশন নাই। তারা মানে সকালের কাজ সারে হচ্ছে জঙ্গলে, সেখানে তাদের স্যানিটেশন বাদ দিয়ে তারা 2007-এর হিসাব মতে তাদের রয়ের বাজেট ছিল $145 মিলিয়ন। এটা এই তথ্যটা পাওয়া যায় না, আমি একটা আমেরিকান ওয়েবসাইটে জিনিসটা পেয়েছি 2007-এ। অথবা এখন তো এই বাজেটটা আরো বৃদ্ধি পেয়েছে। এই বাজেটটা দিয়ে তারা কি করে, পাশের দেশগুলোতে প্রভাব খাটানোর চেষ্টা করে। আমাদের যে সমস্ত বুদ্ধিজীবী আছে তাদেরকে ভারতে নিয়ে যায়, ওখানে গিয়ে পদক দেওয়ার চেষ্টা করে, তাদেরকে সার্টিফিকেট দেয়, তাদের পিএইচডি ডিগ্রি দেয়। এই সমস্ত হচ্ছে রয়ের এক্সপেন্ডিচার, এবং এর আউটকাম হচ্ছে তারা এখন তাদের যে লাস্ট স্ট্রং পয়েন্ট, এই এই যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবের মধ্যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, শেখ হাসিনা পরাজিত হয়েছে বলবো, আওয়ামী লীগ পরাজিত। আওয়ামী লীগের লোকজন এখন বিভিন্ন জায়গায় আছে, সেনাবাহিনীতে আছে, সচিবালয়ে আছে। আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই 3 দিন আগে যে অফিসারদের একটা অ্যাড্রেস করেছিল জেনারেল ওয়াকার, সেই অ্যাড্রেসের মধ্যে উনি খুব সরকারের প্রতি অধ্যত্বমূলক কথাবার্তা বলেছেন, এবং এটা পরিকল্পিতভাবে মিডিয়ার কাছে প্রকাশ করা হয়েছে। এতে কিন্তু মানে আমি যেটা বলবো, এটা একটা জিনিসটা করেছেন হচ্ছে ভারতীয় প্রেসক্রিপশনে, এর আগে একবার করেছিল হচ্ছে আপনার মনে আছে কিনা, 25 ফেব্রুয়ারিতে রাওয়াতে একটা রাওয়াতের মধ্যে উনি অ্যাগ্রেসিভ করেছিলেন বিজয়ের হত্যা দিবসের দিন। কারেক্ট। এখন এই সবকিছুর মিলে এটার সাথে রিলেটেড কিন্তু আপনি দেখেন যে সচিবালয়ে যে আনরেস্ট যেটা হয়েছে, এখন দেখেন সচিবালয় আনরেস্টটা কিন্তু হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কি জন্য? এর মধ্যে কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। যখন একটা লিস্ট করা হয়েছে, জেনারেল প্রফেসর ইউনূস যখন একটা লিস্ট করেছেন, ওর মধ্যে উনি দেখেন যে 45 জন সচিব আছে হচ্ছে হিন্দু, এবং উনি যখন চাকরিচ্যুতের থ্রেটটা দিয়েছেন এবং তাদের কি বলে তাদের মানে সম্পদের হিসাব নেবেন এই ধরনের কিছু বলেছেন, তখন ইন্ডিয়ান এম্বাসি বুঝতে পেরেছে যে এইটা ফিউচারে যে তাদের যে জেনারেল ওয়াকারকে যখন তারা এক্সপোজ করে দিয়েছে, এই সচিবদেরকে তারা এক্সপোজ করে দিবে, এবং তারা আউট অফ জব হয়ে গেলে তাদের কিন্তু সচিবালয় কোনো কিছু থাকবে না। সো তাদের ইয়াতেই এখন কিন্তু সচিবালয় ঠান্ডা হয়ে গেছে। সো ভারত এখন চোখ বন্ধ করে বলতে পারে না যে তারা এই দেশের মধ্যে কোনো ইনফ্লুয়েন্স করে না। আপনি একটা জিনিস দেখেন, ভারতের মুসলমান বোধহয় 19% আর আমরা এক্স্যাক্টলি হিসাব নাই, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন ইন গভর্নমেন্ট জব এবং সবকিছুতে
ইটস সামথিং লেস দেন 1% or 1% প্লাস। আর ওয়ারেস বাংলাদেশে যদি আপনি ডেপুটি সেক্রেটারি অ্যাওয়াব দেখেন, ইট ইস 38% রিপ্রেজেন্টেশন। এটা ক্লিয়ারলি দেখতে পারেন যে এখন এট প্রেজেন্ট সচিবালয়ে 45 জন সচিব আছে হচ্ছে হিন্দু। সো এই জিনিসগুলা যদি বলেন, আমি অ্যাকচুয়ালি একজন ইয়াকে জিজ্ঞেস করেছিলাম, একজন হিন্দু অ্যাক্টিভিস্ট ইয়াতে বলছে এটা হচ্ছে মেধা। মেধা যদি হয় তাহলে কি ভারতীয় মুসলমান যারা আছে তাদের মেধা নাই? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত এখন যেটার মধ্যে নাক গলিয়েছে, আমি মনে করতেছি যে ভারতের যে এই সমস্ত কিছুই হয় হচ্ছে অজিত দোভাল হচ্ছে তাদের মেইন সিকিউরিটি অ্যাডভাইজার, এবং তারা প্ল্যান করে বাংলাদেশে যখনই কোনো একটা উন্নয়ন বা কোনো একটা সামনের দিকে এগিয়ে যায় তখনই তারা নির্দিষ্ট করে কাকে কাকে দিয়ে সমস্যাটা হচ্ছে। এখন তারা বুঝতে পেরেছে যে জনাব খলিলুর রহমান, তার এগেনস্টে একদম চন্দন নন্দী থেকে শুরু করে তাদের ভারতীয় মিডিয়া তাকে একটা ডেঞ্জারাস ম্যান বলেছে। ওয়ারেস মনে রাখতে হবে 2001-এর যে ইলেকশনটা হয়েছে, একের ইলেকশনে কিন্তু তখন লতিফুর রহমানের কিন্তু যিনি প্রধান কমিশনার ছিলেন, তার পিএস ছিলেন হচ্ছে এই খলিলুর রহমান, এবং উনি কিন্তু প্রায় 1700 এমপ্লয়িকে সরাই দিয়ে একদম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেছিলেন। এটা কিন্তু বিএনপির এখন জানা উচিত, কিন্তু ওনারা মনে হয় জিনিসটা ভুলে গেছেন। এখন বিএনপিও ভারতের সুরে কথা বলতেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে তাদের ভিতরে, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে ভারতের আধিপত্য ছাড়া, ভারতের একটা ফেভার ছাড়া আমরা দেশ চলতে পারবো না। এটা যতক্ষণ পর্যন্ত ঠিক, যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলা বিশ্বাস করবে তাদের ছাড়া আমাদের চলবে না। এবং এইটাই হচ্ছে তাদের স্ট্রং পয়েন্ট। একটা জিনিস বুঝে রাখেন যে এখন যে বিএনপি ভারতের সুরে কথা বলতেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা কিন্তু নির্বাচন চাচ্ছে না, কিন্তু তারা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। ভারতীয় মিডিয়া একই কথা বলতেছে, জেনারেল ওয়াকার একই কথা বলতেছে, বিএনপি একই কথা বলতেছে। এতে সবাই বোঝা যায় যে বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন। এখন যদি একটা তাড়াতাড়ি ইলেকশন দেওয়া হয়, যদি যে সমস্ত সংস্কার আছে সংস্কার যদি না করা হয়, এই সংস্কার দিয়েই কিন্তু মানে আগের যে সরকারি চাকরিজীবী আছে যাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে সরকার নিজের স্বার্থে ব্যবহার করত, এই জিনিসগুলোই কিন্তু বন্ধ করাই কিন্তু এখন এই যে সংস্কারের একটা মূল ভিত্তি, সংস্কারের মূল কারণ। আপনারা এই যে পোর্টের ব্যাপারে দেখতে পাচ্ছেন যে পোর্টে কিন্তু চিটাগাং পোর্টের এগেইনস্টে তারা কেন বলতেছে, কারণ চিটাগাং পোর্টে যে রাজনৈতিক যে প্রভাব ছিল, ওখানে যে ঘুষ বাণিজ্য যেগুলো ছিল, এগুলো যখন অটোমেশনের মধ্যে যখন চলে আসবে, তখন কিন্তু কয়েকদিন আগে ব্রিগেডিয়ার হাসান নাসির ক্লিয়ারলি বলেছেন যে এখানে তাদের ইচ্ছা মতো রুল অনুযায়ী ভিতরে ট্রাক আদান প্রদান করতো, যেখানে মাত্র 2টা ট্রাক দেওয়া হয় সেখানে 20টা ট্রাক নেওয়া হয়তো। এটা ওনারা বন্ধ করে যাওয়ার পরে কিন্তু একটা ওপেনিং আরো খুলে গেছিল। এই জিনিসগুলো বন্ধ করার জন্য প্রফেসর ইউনূস কাজ করতেছেন। তো এখানে ভারত এবং যদি বিএনপি যদি কনভিন্স এখন নির্বাচনটা চায়, যেটা হবে আমি বিশ্বাস করি যে এখন যেটা হয়, এখন বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসার ফলে কিছু লোক, আমি বলতেছি না তারা দুর্নীতি করবে, বাট কিছু অংশ দুর্নীতি করুক আর না করুক, তার হচ্ছে সবসময় দেয়ার উইল বি ডিসস্যাটিসফ্যাকশন সাইড, এবং তাদেরই ওরাই তখন খেলবে তাদের এগেইনস্টে এবং পক্ষে খেলে, এবং তারা শেখ হাসিনাকে যেরকম পুরো কন্ট্রোলে নিয়েছিল তখন বিএনপি কে কন্ট্রোলে নিয়ে নেবে, এবং তারা যেটা করবে ক্ষমতায় তারা থাকার জন্য তারা কম্প্রোমাইজ করবে। এই জিনিসটা বন্ধ করার জন্যই সংস্কারটা দরকার, এবং এই জন্যই প্রফেসর ইউনূস সংস্কারের জন্য বেশি জোর দিচ্ছেন বলে আমি ধারণা করি। সো আমি যেটা মনে করি যে বর্তমান রাজনীতির যেটা প্রেক্ষাপট সেটা হচ্ছে যারাই ভারতের সাথে মিলে থাকবে, তারা আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া ফলো করি, তারা আমার কাছে যেটা মনে হয় যে প্রেসেন্ট যে রাজনৈতিক দলগুলো তারা এখনো প্রি সোশ্যাল মিডিয়া যুগে যেভাবে রাজনীতি করতো সেভাবে করতেছে। তারা একটা জিনিস জনগণকে বুঝাইতো যেটার কোনো ভেরিফিকেশন করার জনগণের ছিল না, কিন্তু এখন আছে। এই জিনিসটা তারা ভুলে গেছে। তারা এখনো যে উইন্ডোজ ডস সিস্টেমে তারা চলতেছে, বাট দুনিয়া যে এখনো অ্যাডভান্স হয়ে গেছে, এখন যে ভেরিফিকেশন জনগণই ভেরিফিকেশন করতে পারে, এবং সোশ্যাল মিডিয়ার যদি ইম্প্যাক্ট না থাকতো তাহলে এই বর্তমানে ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া আছে তারা এত স্ট্রং হতো না। এবং তারা স্ট্রং হওয়ার পরে ইভেন যারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কচু ক্ষেত থেকে মাসোহারা পায়, এইটা এখন জনগণের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবং গত 16 বছরে শেখ হাসিনা এটা স্টপ করতে পারে নাই। এবং প্রেজেন্ট গভর্নমেন্টও পারবে কি না আমার ইয়া আছে। আরেকটা জিনিস আমি বলি, এই যে আপনারা দেখলেন যে সুব্রত বাইন আর কি মোল্লা কি একজন শীর্ষ সমাজে ধরা পড়েছে না? হ্যাঁ, আমি আপনাকে একদম কনফার্ম হয়ে বলতে চাই, এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে, গোসাতে বন্দী ছিল বলতেছি না, তারা গোয়েন্দা সংস্থার কন্ট্রোলে ছিল। এরা আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেরকে কন্ট্রোল করতো। এই যে সমস্ত অস্ত্রপাতি ধরা পড়ছে, এরা সুবিধা মতো, আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জির যে দল আছে সেটা হচ্ছে
কি বলে বিজেপির এগেস্টে। সো এই পার্টিরা যখন সুবিধা হয় নির্বাচনের আগে একবার ওই পারে যায়, সেই মস্ত্র ব্যবহার করে ওই পারে গিয়া জামাতে কি বলে মমতা ব্যানার্জির এগেস্টে কাজ করে, আবার বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কাজ করে। সো এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে। সো যেহেতু জেনারেল ওয়াকার একটু ব্যাকফুটিং এ পড়ে গেছে এই অ্যাগ্রেসিভ ইয়াটার পরে, উনি একটা দেখানোর জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে উনি একটা সাকসেস দেখানোর চেষ্টা করতেছে। এইটাই হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার সবচেয়ে বড় সাকিব ভাই যেটা বলেছেন যে একসময় ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিসও ছিল ডিজিএফআই অফিসের মধ্যে, এখন এটা আছে কিনা আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে তারা স্টিল এখনো ভালোভাবে কোলাবোরেট করতেছে। আমি একটা জিনিস বলি, আমার একটা কনফিউশন ছিল যে আমি যেহেতু বিভিন্ন অফিসারের সাথে কথা বলি, যে তারা বলছিল যে না ডিজিএফআই এবং এনএসআই তারা এখন ইয়ে হয়ে গেছে, যে তারা এখন সরকারের কথা মতো চলতেছে। বাট যখনই জেনারেল ওয়াকার এই যে অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল, আমার মাল্টিপল সোর্স কনফার্ম করেছে এই অ্যাড্রেসটাকে 100% সাপোর্ট করেছে ডিজিএফআই এবং এনএসআই। সো আমি ধরে নিব দে আর স্টিল ইন কন্টাক্ট উইথ ইন্ডিয়া। তার মানে হচ্ছে এই যে সুব্রত বাইন আর ইয়াটাকে দেখাচ্ছে, এটা একটা প্লে। জাস্ট জেনারেল ওয়াকারের যে মানে ধুলায় মিশে গেছে যে তার ইমেজটা, উনি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশের বিপক্ষে যদি উনি ভারতের সাথে কন্ট্যাক্ট করে একটা ফ্যাসিস্ট হাসিনা, ওনার ইমান নষ্ট হয়ে গেছে। এই সমস্ত তাহাজ্জুদের গল্প বলে কোনো লাভ নাই। সো আমি মনে করি যে এখন পর্যন্ত ভারত আমাদের মধ্যে যে কন্ট্রোলটা আছে, তবে হ্যাঁ আমি এটাকে সাপোর্ট করি যে সুব্রত বাইন আর মোল্লা এটাকে ধরা হয়েছে, দিস ইজ এ গুড সাইন। এটা জেনারেল ওয়াকারের ভাবমূর্তি বা আর্মির ভাবমূর্তি যেটাই হোক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা হচ্ছে ওদের কাছ থেকে একটা ফুটে আসার একটা আমি আশা করবো যে গোয়েন্দা সংস্থাগুলো একইভাবে এই ইন্ডিয়ান হেজিমনি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। এবং আমি যেটা মনে করি যে বিএনপি যদি এখন ক্ষমতা আসে, তাহলে কিন্তু এই সেম জিনিসটা হবে, বিএনপির মাধ্যমে তখন আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করবে, যেটা আমরা কখনোই চাই না। সো আমি মনে করি ভারতের সেই কূটনীতিক যিনি যেটা বলছে হি শুড শাট হিজ মাউথ। এবং আমি মনে করি সাকিব ভাইয়ের সাথে একমত যে তারা বাংলাদেশের ভিতরে যে সমস্ত জিনিস আছে, যেগুলোর এভিডেন্স আছে, এগুলো এভিডেন্স ভিত্তিক তাদের একটা উত্তর দেওয়া আমাদের কূটনীতিক তরফ থেকে একটা জরুরি। ধন্যবাদ। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আইএসপিআর থেকে যে রিপোর্টটা বের হয়েছে, যেদিন ওয়াকার বক্তব্য রেখেছেন তারপরের দিনে বের হয়েছে, মানে এটার সাথে ওনার বক্তব্যের কোনো সম্পর্ক আছে কিনা, আর এটা বের করে আসলে মানে এতদিন পরে কেন বের হলো, এটা একটা বিষয়। আর ওবায়দুল কাদের দেখলাম যে এরপরে মানে আকস্মিক ভাবে উনি সামনে আসলেন, বক্তব্য রাখলেন কি, উনি একটা সাক্ষাৎকার দিলেন, তাও ইন্ডিয়ার একটা ইয়ে আছে। তো এই দুটো জিনিস এটার সাথে সম্পৃক্ত কিনা? আচ্ছা, প্রথমটা আমি বলি, আপনার মনে আছে কিনা 2 বছর আগে যখন ইমরান খান জেল থেকে বের হলো, তখন উনি আইএসপিআর এর একটা বক্তব্যের এগেইনস্টে একটা বক্তব্য দিয়েছিলেন। পাকিস্তানি যে পলিটিক্স চলে তাতে হচ্ছে সরকার একটা জিনিস, আইএসপিআর একটা জিনিস। আইএসপিআর একটা বক্তৃতা দেয় সরকারের এগেইনস্টে, সরকার আবার দেয় আইএসপিআর এগেইনস্টে। বাট এই জিনিসটা বাংলাদেশে কখনো ছিল না। এই জেনারেল ওয়াকার যে ডাইরেক্টর মিলিটারি অপারেশন, ওইটা কিন্তু ওই বিবৃতিতে কিন্তু আইএসপিআর এর ছিল না, ওটা ছিল হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এর একটা বক্তব্য। সেই বক্তব্য অ্যাকচুয়ালি মানে আর্মি রুলস অনুযায়ী সরকারের কোনো অনুমোদন ছাড়া এভাবে ব্যাপকভাবে কোনো মিডিয়া কভার করতে পারে না আর্মি। এটার মানে একটাই হচ্ছে আমাদের যে পাকিস্তানের মিলিটারি এক ধরনের কন্ট্রোল, আমাদের মিলিটারি এক ধরনের কন্ট্রোল। আমাদের মিলিটারি সরাসরি সরকারের ইয়াতে চলে। অনেক জায়গায় আপনারা একটা জিনিস শুনে থাকবেন যে সব দেশের একটা আর্মি আছে, বাট পাকিস্তান আর্মির একটা দেশ আছে, কিন্তু আমরা ওই সিচুয়েশনে নাই। আমাদের যে সরকার, আমাদের যে আর্মিটা আছে, এটা সরকারের সাথে প্রতিগত অনুগত্য। এই অনুগত্যটাকে টেন্ড করার চেষ্টা হচ্ছে এই বারবার সরকারের এগেনস্টে বক্তৃতা দেওয়া, এবং তাদেরকে বোঝাইতে পারা যে আমরা অ্যাকচুয়ালি সরকারের এগেনস্টে কোনো কিছু বলি নাই। কিন্তু আমরা এটা সমস্ত সাংবাদিকদের প্রতিটা সম্পাদকই পরবর্তী বলেছে যে তারা এই জিনিসটা পেয়েছে আর্মির কাছ থেকে, কিন্তু তারা এটা কনফার্ম করার জন্য আইএসপিআর এর কাছে চায়া কোনো কিছু পায় নাই। তার হচ্ছে এটা প্ল্যান করে দেওয়া হয়েছে, এবং প্ল্যান করে বাংলাদেশ আর্মির যে ইউনিটি এবং বাংলাদেশ আর্মির সাথে সরকারের যে একটা বন্ডিং যেটা আছে, এটাকে ট্রেন করার জন্য এটা একটা ভারতীয় পরিকল্পনা। এবং এখন পর্যন্ত জেনারেল ওয়াকার এই ভারতীয় পরিকল্পনা চলে আমাদের আর্মির যে ইমেজ যেটা আছে এটা নষ্ট করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস কোনটা বললেন? ওবায়দুল কাদের যে বক্তৃতা। শোনেন, আমি অ্যাকচুয়ালি যারাই নাগরিক টিভির সাথে দেয়, জেনারেল ওয়াকার দেয়, এর আগে তো অমল সরকারের কাছে প্রথমে ইন্টারভিউ দিয়েছে, অমল সরকার। মানে প্রথম হচ্ছে যেখানে কোনো ভেজাল দিতে হবে। অমল সরকার কিন্তু খুব একটা ভালো, মানে আমি জানি না ভারতের খুব ফেমাস কিনা উনি, বাট ওনার ইউটিউব চ্যানেলটা আমি দেখেছি যে খুব বেশি বড় কিছু না আর কি। ওনার সাথে আমার পার্সোনালি কথাও হয়েছে 2-3 বার। বুঝতে পারছি, আমি ওনার সম্বন্ধে তেমন জানি না, সে বাইরে, এই জন্য ওনাকে নিয়ে কিছু বলবো না। বাট কথা হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে যে
বর্তমানে প্রেক্ষিতে উনি তো ভারতে আছেন নিশ্চিত, সেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আহ বর্তমান রাজনীতিতে ভারতের থ্রেট হচ্ছে যারা এন্টি ইন্ডিয়ান। এখন এনসিপি হচ্ছে এন্টি ইন্ডিয়ান। সো উনি এমন একটা স্টোরি বললেন ছাত্ররা তাকে ধরেও ছেড়ে দিছে, যেটা একটা অবিশ্বাস্য সিচুয়েশনে, কেউ এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে ছাত্রদের মানে তাদের ইমেজটাকে ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা আমি বলবো, ছাড়া আর কোনো কিছু না। এটা কোনো বাকি যেগুলো বলছে ওগুলো বুলশিট কথাবার্তা বলছে, আই ডোন্ট বিলিভ দ্যাট গাই। বাট একটা জিনিস হচ্ছে কনফিডেন্স, তার গলার টোনটা কিন্তু কনফিডেন্ট ছিল। এইটাই হচ্ছে কনফিডেন্সের মূল। আমি বারবার প্রতিবার বলে আসছি ডে ওয়ান থেকে, সেটা হচ্ছে তাদের কনফিডেন্সের ইয়া হচ্ছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কনফিডেন্সেই বিভিন্ন জায়গায় এত কিছু হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে। আমি বলতে পারি আমার 28 বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখন ডিপ্লয়েড ছিলাম, আমরা আইন শৃঙ্খলা 100% নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এই সরকার 100% পারতেছে না, কারণ হচ্ছে তারা চুজ এন্ড পিক করতেছে। যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা বড় বড় ভিআইপি যারা আছে, তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে। শিরিন শারমিনকে বা স্পিকারকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, এখনো ক্যান্টনমেন্টের ইয়াতে আছে। এবং এ ব্যাপারে অফিসার যারা আছে, আমি ক্লিয়ারলি জানি 70 ডিবেট যে জিওসি ছিল ওখানকার, সিলেটের যে মেয়র ছিল, এখন বোধহয় লন্ডনে আছে, সে ওখানে গিয়ে আবার মানে সরকারের এগেইনস্টে মামলা করার হুমকি দিয়েছিল। এই লোক সিলেট ক্যান্টনমেন্টের অফিসার মেসে ছিল, কিছু অফিসার গিয়ে তাকে পিটাইও আসছিল। এবং এই সমস্ত সবকিছুই হয়েছে জেনারেল ওয়াকারের যোগ সাজসে। এই জেনারেল ওয়াকার এদেরকে আউট করে দিচ্ছে, এবং দিস ইজ দ্য স্ট্রেংথ। এখনো এই জিনিসটা জেনারেল ওয়াকার এখন পর্যন্ত আছে। আমি আরেকটা জিনিস তথ্য দিই, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার কিন্তু হজে যাচ্ছে। তো কয়েকদিনের মধ্যে হজে যাবে বলে শুনেছি, বাট অনেকে আবার বলছে এটা নাও যেতে পারে। এবং হজে যাওয়ার আগে উনি সাথে জেনারেল কামরুলের যাওয়ার কথা ছিল না, কারণ উনি আবার ভয় পায় যে ওনাকে সরাই দিয়ে জেনারেল কামরুলকেও সাথে নিয়ে যাচ্ছে। উনি এয়ার চিফও সাথে যাচ্ছে, এবং লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকেও সাথে করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেটেস্ট আর কি, আমি যেটা শুনলাম আর কি। তবে আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি মানে ওবায়দুল কাদেরের কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই। ধন্যবাদ। জি, আমি শাকিব আলী আপনার কাছে শুনতে চাইবো। আপনার ক্যামেরাটা যদি একটু অন করেন প্লিজ। আচ্ছা, উনি বোধহয় একটু ব্যস্ত আছেন, আমরা অন্য প্রসঙ্গে একটু কথা বলি। আপনি আর কোনো বলছেন যে কোশ্চেন থাকলে উনি বলেন। হজে যাবেন এবং যাকে দেওয়ার সম্ভাবনা তাকেও নিয়ে যাবেন। তো মানে দেওয়ার সম্ভাবনা বলতে কি, ওনার কি মানে হজের মধ্যে থাকা অবস্থায় ওনার কি কোনো কিছু হওয়ার না না সম্ভাবনা না, আছে? উনি তো এরকম কোনো কয়েকদিন ধরে ইন্ডিয়ান প্রোপাগান্ডা শুনতেছেন না? তারা বলতেছে যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কামরুল তাকে দিয়ে রিপ্লেস করার একটা ষড়যন্ত্র চলতেছে, জেনারেল অতএব এটা প্রিভেন্ট করার চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে আমি যেটা জানি সেটা হচ্ছে জেনারেল ওয়াকার চেয়েছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে এনডিসিতে দিতে, এবং এনডিসিতে আছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যার, উনাকে ইয়াতে আনার জন্য। মানে হচ্ছে সরকারের সাথে জেনারেল কামরুলের একটা আস্থার সম্পর্ক হয়েছে, ওইটাকে ডেন করার চেষ্টা করতেছিল। এবং এনে উনি ভারতীয় চর, আমি একদম ক্লিয়ার ভাষায় বলতেছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন যখন 5ই আগস্টের আগে আগে উনি অজিত দোভালের সাথে টেক্সট আদান প্রদান করেছেন, এবং বলেছেন জেনারেল ওয়াকারদের দিয়ে কিছু হবে না, আমাকে বসান, আমি এটা কন্ট্রোল করবো। এবং এরপরে জেনারেল ওয়াকার তাকে ডেকে নিয়ে এসে তাকে এক পোস্টিং থেকে আরেক জায়গায় পোস্টিং দিছে, কারণ দুজনেই ভারতীয় চর। এখন তো ভারত তো বেস্ট ইন্টারেস্টটা দেখবে যে এই সময় একটা চেঞ্জ করলে এটা আর্মির মোরালের মধ্যে একটা এফেক্ট করবে। সো তারা চেয়েছে জেনারেল ওয়াকারকে দিয়ে ইয়া করার জন্য। সো আমি মনে করি না যে তবে আমি মনে করি যে এখন উনি যে অফিসার্স অ্যাড্রেস যেটা দিয়েছে, ওখানে উনি নাম্বার অফ রুল ভায়োলেট করেছে। উনি সেনাবাহিনী থেকে সরকারের এগেনস্টে অসন্তোষ প্রকাশ করেছে এক জিনিস, আর একটা হচ্ছে উনি অফিসারদেরকে এটাতে ইন্ডিউস করার চেষ্টা করতেছে। উনি সরকারের এগেনস্টে কথা বলতেছে মানে এবং সেই অফিসারদেরকে ইন্ডিউস করার চেষ্টা, দিস ইজ এ ট্রিজন, সরাসরি দেশদ্রোহিতা। আমি মনে করি এটার জন্য ওনাকে ওনাকে অ্যাকচুয়ালি প্রথমে একটা এক্সপ্লেনেশন চাওয়া উচিত এটার জন্য, এবং পরবর্তীতে এই চার্জে ওনাকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া যেতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাকিব আলী ভাই। সরি, আমরা লম্বা করে একটু কর্নেল মোস্তাফিজুর রহমানের কথা শুনলাম। তো আপনার কাছে আমার যেটা জানতে চাই যে জাপান সফরে আছেন সে ডক্টর ইউনুস, এবং সেখানে তিনি যেটা বলেছেন আমি একটু যদি বড় করে মানে একটু বেশি করে পড়ে শোনাই, সেটা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্ভব হয় তার উপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার একটি মাত্র নির্দিষ্ট একটি রাজনৈতিক দলই বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়া হয়ে যাবে, এই কথা বলছেন।
কিন্তু উনি তো এখন থেকে না, মানে উনি বলছেন যে আরো 6 মাস সময় লাগবে, মানে যদি তাড়াহুড়া করতে না চান। কিন্তু উনি তো আরো 3 মাস 4 মাস আগে থেকেই বলছেন যে ডিসেম্বর থেকে জুন। তো এইখানে কি আপনার মনে হয় যে উনি ইচ্ছে করলেই পারতেন যে ডিসেম্বরের মধ্যে আগের থেকে যদি প্ল্যান করা থাকতো ডিসেম্বরের মধ্যে উনি দিতে পারতেন না? এবং উনি স্পেসিফিকলি বলছে যে একটি দল শুধু যাচ্ছে, সব দল না। আরেকটি জিনিস বিএনপি যেটা বলেছে আজকে, বিএনপি বলেছে যে 9 মাসে যে পারে নাই 90 বছরও সে পারবে না সংস্কার করতে। ধন্যবাদ। আসলে আমি তো আপনার এখানে আমার মনে হয় সবসময় আমি যেহেতু শেখ হাসিনার সেই রুলের শাসনের সময় সেটার বিরুদ্ধে ছিলাম, বিরোধিতা করেছি, এই অভ্যুত্থানের পক্ষে ছিলাম এবং এই সরকারের পক্ষে ছিলাম। এবং শেখ হাসিনার সময় বরং বেশি করে আপনি বলছেন, সে যখন কেউ কথা বলা শুরু করেনি তখন থেকে আপনার অনেক জোরালো ভয়, যে আপনি অনেক জায়গায় যেতেন, বাংলাদেশেও বাহিরের সেমিনার গুলোতে অংশগ্রহণ করতেন, টক শোতে করতেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এখন আসলে সত্যি কথা কি, আমি কিন্তু নির্বাচনের পক্ষে নই, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। এবং এটা কেন নাই আমি আপনাকে বলতে পারি খুব ভালো করে। আমি নির্বাচনের পক্ষে না, মানে কি, আমি অবশ্যই নির্বাচনের পক্ষে, কিন্তু আমি জানি যে নির্বাচন হলে, গণতান্ত্রিক হলে বিএনপি আসবে, এবং বিএনপি আসার পরে আমার বিশ্বাস যে কোনো কিছুর পরিবর্তন হবে না। হ্যাঁ, আমরা আগে যে ছিলাম একটু 19-20 হবে, কিন্তু মোটামুটি ভাবে তেমন পরিবর্তন হবে বলে মনে হয় না। সেটা হচ্ছে এক জিনিস। কিন্তু ডক্টর ইউনূস যে জুন পর্যন্ত থাকতে চাচ্ছেন, এটা সত্যিকার অর্থে আমি বলছি, হ্যাঁ, এটা যে কেন সেটা আমি এখনো বুঝি না। হ্যাঁ, এই যে আপনি আপনাকে বললেন যে 3-4 মাস আগেও উনি বলতে পারতেন, উনি কি আসলে ডিসেম্বরকে উনি চাচ্ছেন কি চাচ্ছেন না। না, উনি সব সময় এই ব্যাপারে অত্যন্ত, আমার মনে হয়, বেশ কনসিস্টেন্ট। হ্যাঁ, উনি এই ব্যাপারে উনার উত্তরের ব্যত্যয় হয় নাই, হ্যাঁ, মানে পার্থক্য হয়নি কখনো, যে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন। এবং ডিসেম্বরে উনি বলেছেন কম সংস্কার হলে। এখন কম সংস্কার বলতে কি বুঝায় আর বেশি সংস্কার বলতে কি বুঝায় এটাও কিন্তু কখনো ব্যাখ্যা করা হয়নি। এবং সত্যিকার অর্থে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে সংস্কার তো করতে পারবে না। তারা যেটা করতে পারবে যে হ্যাঁ, তারা সংস্কারগুলোর পক্ষে অধ্যাদেশ পর্যন্ত পাশ করতে পারবে, তাদের সরকারকে তারা ওইভাবে চালাতে পারবে, চালিয়ে তারা একটা নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার পরে নতুন যে সরকার আসবে, ধরে নিচ্ছে বিএনপি সরকার, ধরে নেন যে বিএনপি সরকার তাদের একটা সংস্কারও মানলো না, তো তাহলে একটা সংস্কার তারা রাখবে না, ওই প্রত্যেকটা অধ্যাদেশ ইয়ে হয়ে যাবে, আপনার তামাদি হয়ে যাবে, এবং আইন অনুযায়ী, মানে আগের নিয়ম অনুযায়ী চলবে। সুতরাং আমার কাছে, আমি এটা বুঝি না যে উনি কিভাবে সংস্কার করবেন, সংস্কারটাকে বাস্তবায়ন করবেন, সংস্কারটা এবং এমন সংস্কার করবেন যেটা দেশের জন্য সত্যিকার অর্থে ভালো হবে। আমি কিন্তু এই ব্যাপারে কোনো বয়ানও ঠিক মতো শুনি না। আমি এখানে খুব উইয়ার্ড, খুব আমার কাছে মনে হয়, সত্যি কথা বলতে, হ্যাঁ, যেমন ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ না এক কক্ষ, দ্বিকক্ষ না এক কক্ষ, এই নিয়ে চলতেছে। আমার কাছে মনে হয় যে এটা কিছু মানুষের চাকরি বাকরির ব্যাপার, মানে যারা সিদ্ধান্তের দায়িত্বে আছে, মানে যারা সিদ্ধান্তের দায়িত্বে আছে, তারা ওনাদের সেই লোকগুলোর উপর ভরসা কতটুকু, সেটাও একটা প্রশ্ন। জি, কি আবার বলেন? মানে যে লোকগুলা দায়িত্বে আছেন, মানে সংস্কারের বিষয়গুলো যারা ফাইনাল করবেন বা যারা এগুলা নিয়ে কাজ করছেন, তাদের উপর কতটা মানুষের আস্থা আছে? যেমন ধরেন, হয় কি, আমি আরেকটা অনুষ্ঠান একটু আগে বলছিলাম যে আপনি আগে তত্ত্ব ঠিক করে তারপরে বাস্তবতাকে তত্ত্বের সাথে মিলাতে চাচ্ছেন। যেমন ধরেন, কথার কথা আমি একটা উদাহরণ দিই। আপনি বলতেছেন কি পরিবর্তনটা খারাপ, আপনি বলছেন, কিন্তু আগে আপনি কিন্তু ডিসিশন দিলেন, আপনি কিন্তু আগে হাইপোথিসিসটা আপনার প্রথম, পরিবারতন্ত্র খারাপ। সুতরাং আপনি একটা তত্ত্ব দিচ্ছেন যে পরিবারতন্ত্র চেঞ্জ করার মতো যদি আমরা একটা সিস্টেম করতে পারি তাহলে সিস্টেমটা ভালো হবে। এটা কিন্তু আপনার, এটা একটা থিওরি। বাস্তবতা কি? বাস্তবতায় বিএনপির কোন নেতার পক্ষে বলা সম্ভব যে পরিবারতন্ত্রকে আমি বিরোধিতা করব? এটা কি বলা সম্ভব? না, এটা সম্ভব না। এবং সত্যি কথা বলতে, হ্যাঁ, তার মানে কি বাস্তবতার সাথে কিন্তু ওনার তত্ত্ব মিলে না। কিন্তু উনি বলতেছেন তত্ত্ব অনুযায়ী বাস্তবতা হইতে হবে। কখনোই হবে না, বাস্তবতা অনুযায়ী তত্ত্ব হইতে হবে, বা বাস্তবতার সাথে মিলিয়ে। আপনাকে যেমন ওনারা, আমি মনে করি যে পরিবারতন্ত্র, আগে রাজতন্ত্র ছিল না,
মানুষজন তো জানতো একজনের পরে ছেলের পরে মেয়ের পরে হয়, কি হয়, অসুবিধা। তো মেইন কথাটা হইলো বাংলাদেশে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বাংলাদেশের সব সমস্যার মূলে আসলে কিন্তু আমরা কি যে বলছি যে খালেদা জিয়ার পরে তারেক রহমান হলে আমরা কোনো মতেই আমরা এটা আমরা পছন্দ করছি না। ওয়াই? নট বিকজ ইটস তারেক রহমান। আমরা করছি না বিকজ দুর্নীতির কারণে। আমাদের প্রবলেমটা কিন্তু দুর্নীতিকে নিয়ে, আমাদের প্রবলেম আসলে পরিবর্তন নিয়ে না আমি মনে করি। সাপোজ ধরেন আপনি কথার কথা, সবাই খুব সৎ, সবাই খুব কার্যকর, কিন্তু পরিবর্তন আছে, আমরা কি এটা নিয়ে কিছু বলতাম? বলতাম না। এমনকি জাপানে অনেক আপনার প্রধানমন্ত্রী তাদের বাবা বা দাদা প্রধানমন্ত্রী ছিল বা মন্ত্রী ছিল, ওইসব ফ্যামিলি দেখা হয়। সো এটা নিয়ে কিন্তু জাপানিজরা কিন্তু খুব একটা বেশি কমপ্লেন করছে না, অভিযোগ করছে না। মেইন কথা হচ্ছে কার্যকর কি। আমি এই হিসেবে বলতে চাই যে আমাদের এখানে আপনি যাদের কথা বললেন যে যারা এখানে এই সংস্কারটা দেখছেন তারা এই সমস্ত জায়গায় কতগুলো ভুল করতেছেন। আমি এই কয়েকদিন আগে, আমি আজকে একটু অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের